স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে। আপনাদের সাথে আছে আমি রাকিব আহমেদ। আমি আছি আতিফান জুমান। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। দিল্লিতে নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠক, দুদেশের রেল সংযোগ বাড়ানো সহ 10টি সমঝোতা স্মারক সই। সুপরিকল্পিতভাবে রাজনীতিবিদদের বিরুদ্ধে 111-এর মতো কুৎসা রটানো হচ্ছে, দাবি ওবায়দুল কাদেরের। সিলেটের 80% এলাকা পানির নিচে, বন্যা নিয়ন্ত্রণে আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতার অভিযোগ, ভারী বৃষ্টির পূর্বাভাস। ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন নগরবাসী। ট্রেন, লঞ্চ, বাসে ভিড়। সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর প্রবেশ পথে যানজট। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর 12:50 দিকে দিল্লির হায়দ্রাবাদ হাউসে শুরু হয় এ বৈঠক। বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক বৈঠক শেষে দুপুর 1:20 দিকে স্বাক্ষরিত MOU ও চুক্তি বিনিময় হওয়ার কথা রয়েছে। পরে দুই দেশের সরকার প্রধান যৌথ বিবৃতিতে বিস্তারিত জানাবেন। এর আগে স্থানীয় সময় বেলা 12:05 দিকে সেখানে পৌঁছান শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে ফোরকোর্টের রাষ্ট্রপতি ভবনে তাকে দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা। এ সময় সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। সেখান থেকে দ্বিপাক্ষিক বৈঠকের জন্য যান হায়দ্রাবাদ হাউসে। সফরের প্রথম দিন দিল্লিতে শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। বৈঠকে দুই দেশের সম্পর্ককে আরও উচ্চতায় নেয়ার বিষয়ে আলোচনা হয়। কথা হয় দুদেশের যৌথ অসমাপ্ত প্রকল্প নিয়েও। দুদিনের রাষ্ট্রীয় সফর শেষে আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। রাজনীতিবিদদের দুর্নীতিবাজ বানানোর অপতৎপরতা চালাচ্ছে একটি মহল। এজন্য সুপরিকল্পিতভাবে 111-এর মতো কুৎসা রটানো হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে এ মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ রাজনীতি করে মানুষের জন্য। অসৎ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে সরকার। পরে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন প্রসঙ্গে বলেন, শুক্রবার থেকেই উৎসবের আমেজ শুরু হয়েছে। এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর বার্তা হলো নতুন প্রজন্ম এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন। তবে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ দেশের এগিয়ে যাওয়ার পথে প্রধান অন্তরায়। দলীয় ঐক্যের মাধ্যমে তা প্রতিহত করা হবে বলেও জানান ওবায়দুল কাদের। এদেশের উন্নয়ন করছে পলিটিশিয়ানরা, সেই পলিটিশিয়ানদেরকে করাপ্ট বানাবার এবং এই পলিটিশিয়ানরা ব্যর্থ এটা প্রমাণ করার জন্য এক শ্রেণীর লোক আজকে বাংলাদেশে তৎপরতা চালাচ্ছে। আমরা সেটা বুঝি, তার বিরুদ্ধে আমরাও প্রস্তুত। 2022 সালে সিলেট অঞ্চলে ভয়াবহ বন্যার পর সুরমা কুশিয়ারা নদী খননের উদ্যোগ এখনো আলোর মুখ দেখেনি। 2 বছর ধরে চলছে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই। একনেকে প্রকল্প পাঠিয়ে কবে অনুমোদন ও নদী খনন শুরু হবে তা অনিশ্চিত। এদিকে 2 বছরের মাথায় আবারও ভয়াবহ বন্যার কবলে সিলেট। জেলার 80% এলাকা পানির নিচে। বন্যা নিয়ন্ত্রণে আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতায় ক্ষুব্ধ সিলেটবাসী। বিশ্বের সবচেয়ে বৃষ্টিপ্রবণ এলাকা ভারতের চেরাপুঞ্জিতে 2022 সালের জুনে 17 বছরের মধ্যে সর্বোচ্চ 5000 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়। এই বৃষ্টির প্রভাবে চেরাপুঞ্জি, শিলং ও আসামের পাহাড়ি ঢলে সিলেটের ইতিহাসে ভয়াবহতম বন্যা হয়।
পরবর্তীতে বন্যা নিয়ন্ত্রণে নানা উদ্যোগের কথা বলা হলেও এবারের বন্যায় প্রশ্নের মুখে সেসব সরকারি উদ্যোগ। বন্যা নিয়ন্ত্রণে সুরমার 52 ও কুশিয়ারা নদীর 53 কিলোমিটার এলাকা খননের সম্ভাব্যতা যাচাই শুরু হয় 2022 সালে। পানি সম্পদ মন্ত্রণালয়ের সংস্থা IWMCGS 2 বছরের রিপোর্ট দিতে না পারায় একনেকে পাঠানো যায়নি এ প্রকল্প। এছাড়া সুনামগঞ্জ অংশে সুরমার বিভিন্ন শাখা ও উপনদী নিয়ে মোট 433 কিলোমিটার খনন প্রকল্প একনেকে অনুমোদনের অপেক্ষায়। আর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তায় 50 কোটি টাকা ব্যয়ে সিলেটে সুরমা নদীতে 80 কিলোমিটার বাঁধ নির্মাণ শুরু হয়েছে এবছরের এপ্রিলে। এই নদী দুইটা খনন প্রায় সুরমায় 52 কিলোমিটার এবং কুশিয়ারায় প্রায় 53 কিলোমিটার খনন নিয়ে চিন্তা ভাবনা করা হয়েছে এবং প্রোটেকশন ওয়ার্কও ধরা হয়েছে। তো এই স্টাডি রিপোর্টটা আমরা খুব শীঘ্রই পেয়ে যাব। আমাদের খাবার দেওয়ার দরকার, আমাদের শুকনো প্যাকেট দেওয়ার দরকার এবং আপনি দেখছেন আমাদের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে আমাদের পানির ব্যবস্থাও করা হয়েছে ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসাবে। তো সেভাবে আমরা আসলে যখন যেখানে যার যেটা প্রয়োজন সেভাবে আমরা দেওয়ার চেষ্টা করছি। বন্যা নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগের ধীর গতিতে ক্ষুব্ধ সিলেটের নাগরিক সমাজ। গত 22-এর বন্যার পরে এই মহানগরী যেন আবার জলাবদ্ধতা বা বন্যায় যেন নাগরিকরা নাকাল না হন, সেটার জন্য আসলে কোনো কার্যকর কোনো উদ্যোগই গ্রহণ করা হয়নি। এছাড়া বন্যা মোকাবেলায় বন্যার সর্বোচ্চ উচ্চতা 10.8 থেকে আরো 1 মিটার বাড়িয়ে অবকাঠামো ও রাস্তাঘাট নির্মাণের পরামর্শ বিশেষজ্ঞদের। 2 বছরের মাথায় মাত্র 1 মাসের ব্যবধানে 2 দফা বন্যা আক্রান্ত হল সিলেট অঞ্চল। ভৌগোলিকভাবে এলাকাটির অবস্থান এমন যে ভারতের উজান থেকে নেমে আসা এই পাহাড়ি ঢল ধারণ করে সুরমা, কুশিয়ারা সহ বেশ কয়েকটি নদী। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এই নদীগুলো কেন এই পানি ধারণ করতে পারছে না তা বিশ্লেষণ জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা, এবং সেই অনুযায়ী ব্যবস্থা না নিলে সামনের দিনগুলোতে দুর্ভোগ আরো বাড়বে। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। আগামী 2-3 দিন কম থাকলেও মঙ্গলবার থেকে বাড়বে বৃষ্টির তীব্রতা। উত্তরবঙ্গের জেলাগুলো ভারী বর্ষণের কবলে পড়তে পারে বলেও সতর্ক করছে আবহাওয়া অফিস। এদিকে বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে ভারী বৃষ্টি হলেও আপাতত কোথাও নতুন করে বন্যার শঙ্কা নেই। সিলেটে পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে জানিয়েছে তারা। রাজধানী সহ সারা দেশেই কখনো রোদ আবার কখনো আকাশ কালো হয়ে ঝরছে বৃষ্টি, আর এতেই লাগছে ভ্যাপসা গরম। আবহাওয়া অফিস বলছে এ অবস্থা থাকবে আরও 2-3 দিন, এরপর দেশ জুড়েই হতে পারে ভারী বৃষ্টি। বর্ষার সময় যেহেতু বাতাসে জলীয় বাষ্পের আধিক্য বেশি থাকে, সেজন্য আপনার এই সময়টা ভ্যাপসা গরমটা থাকবে। তবে 25 তারিখের পর থেকে যখন সারা দেশে বৃষ্টিপাতের ইয়েটা বাড়বে, প্রবণতাটা বাড়বে, সেক্ষেত্রে ভ্যাপসা গরমটা অনেকাংশে কমে আসবে। বর্ষার সময় সাধারণত প্রতি মাসে 1-2টা আপনার লঘুচাপ, যা পরবর্তীতে নিম্নচাপের রূপ নেয়। এটা এখনো এই মাসের শেষ নাগাদ একটা লঘুচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে উত্তর পূর্বাঞ্চলে নদীর পানি কমছে, আর এ ধারা অব্যাহত থাকবে আগামী 3 দিন। এতে সিলেটে উন্নতি হবে বন্যা পরিস্থিতির। উজানের বৃষ্টি কমে গেছে দেখি আমাদের এখানে পানি কমছে আর কি। মানে উজানের বৃষ্টি আমাদের দেশের প্রায় 90% প্রবাহই আসে হচ্ছে দেশের বাইরে থেকে, এবং 10% মাত্র দেশের ভিতরে তৈরি হয়। উত্তরাঞ্চলের দিকে আগামী মোটামুটি 2 বা 3 দিন পর্যন্ত একটু আছে, কিছুটা মাঝারি থেকে ভারী রেঞ্জে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তবে এটাও পরবর্তী 3-4 দিনে কমে যেতে পারে। পরবর্তী 27-28 তারিখের পর যদি বৃষ্টি আবার কিছুটা বাড়েও, যেহেতু পানি কমে যাওয়ার কারণে এই মাসে আমরা অন্তত আশা করছি যে আর কোনো বড় কোনো বন্যা পরিস্থিতি তৈরির আশঙ্কা কম। এছাড়া উত্তরের তিস্তা, ধরলা, দুধকুমার নদীতে সোমবার থেকে পানি কিছুটা বাড়লেও তা স্থায়ী হবে না বলেও আভাস দিচ্ছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে সিলেট ও সুনামগঞ্জ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই সিলেটে যাচ্ছি, সেখানে আছেন আমাদের সহকর্মী ইজাজুর রহমান। ইজাজ, এই মুহূর্তে সিলেটের বন্যা পরিস্থিতি আপনি কেমন দেখছেন এবং বন্যা নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগ আসলে কেমন? দেখুন, 2022 সালে যখন সর্বশেষ ভয়াবহ বন্যাটি হয়েছিল, তখন যে সকল সরকারি উদ্যোগ ছিল, বিশেষ করে সুরমা, কুশিয়ারা সহ অন্যান্য নদ নদী খননের পদক্ষেপ নেওয়া হয়, কিন্তু সেই পদক্ষেপের বাস্তব কোনো প্রতিফলন কিন্তু গত 2 বছরেই হয়নি। গত 2 বছরে না হওয়ার কারণেই দেখা যাচ্ছে যে আবারও এই সিলেট অঞ্চল 2বার, অর্থাৎ গত 1 মাসের মধ্যে পরপর 2বার কিন্তু বন্যায় আক্রান্ত হয়েছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এটি সুনামগঞ্জের ছাতক উপজেলার বৈশাকান্দি যে
গ্রাম, সেই বৈশাখকান্দি গ্রামের পুরোটাই কিন্তু এখন একদম পানির নিচে তলিয়ে আছে। গত কয়েকদিনে সুরমা কুশিয়ারা নদ নদীর পানি কিছুটা কমায়, দেখা যাচ্ছে যে বাড়িঘরগুলো এখন দেখা যাচ্ছে, কিন্তু যখন পুরোপুরি ঢল নেমেছিল তখন এই বাড়িঘরের প্রায় অর্ধেক অংশ ডুবে গিয়েছিল, কোন কোন বাড়ির শুধুমাত্র চাল পর্যন্ত ভেসেছিল। এই যে তাদের যে অবস্থা, এখানে যারা বসবাস করছে এই বৈশাখকান্দি গ্রামের প্রায় 90 থেকে 100টি পরিবার, কমপক্ষে এখানে প্রায় 800 জন মানুষ রয়েছে, তারা প্রত্যেকেই কিন্তু এই বন্যার কারণে দুর্ভোগের মধ্যে পড়েছিল। তাদের ঘরের মধ্যে সারা বছরের জন্য যে ধান চাল জমিয়ে রাখা হয়েছিল সেগুলো ভিজে গেছে, কোথাও তলিয়ে গেছে। এছাড়া কাঁচা যে ঘরবাড়িগুলো ছিল সেই কাঁচা ঘরবাড়ি পানির তোরে ভেঙে গেছে, টিনগুলো বেঁকে গেছে। মানে এদের যে আর্থিক যে ক্ষয়ক্ষতি সেটি আসলে অবর্ণনীয় বলা যায়। এবং এখানে যারা বসবাস করে তারা একেবারে নিতান্ত গরিব মানুষ এবং হতদরিদ্র, যাদের পাকা বাড়ি খুব বেশি নেই, অধিকাংশই টিনের বা কাঁচা বাড়ি দেখতে পাচ্ছি। সুতরাং এই মানুষগুলোর যে সারা বছরের যে ক্ষতি, এই ক্ষতি আসলে কোনোভাবেই পূরণ হওয়ার নয়। এবং সরকারি যে সকল আপৎকালীন যে সকল ত্রাণ বা সহায়তা প্রদান করা হয় সেটি আসলে খুব বেশি না তাদের জন্য, এবং যার ফলে দেখা যায় যে নিজেদের যে সমস্যা, নিজেদের যে এই অবস্থার থেকে উত্তরণ সেটা তাদেরকেই করতে হয়। এবং এই অবস্থার জন্য বা এটি যদি সামনের বছরগুলোতে আর না হয়, সেজন্য এখানকার অধিবাসীরা আমাদের কাছে এক প্রকার কান্না করে ফেলছেন এবং বলছেন যে এই জায়গাগুলোতে সরকারকে অনেক বেশি পদক্ষেপ নিতে হবে, উদ্যোগ নিতে হবে, যাতে সামনের বছরগুলোতে আর বন্যায় আক্রান্ত হতে না হয়। এবং আমরা গত ঈদের আগের দিন রাত থেকে যে পরিমাণ পানির ঢল নেমেছে, গত কয়েকদিন থেকে সেটি কিছুটা কমছে, কিন্তু কমলেও এখানকার যে পানির যে চিত্র আমরা দেখতে পাচ্ছি সেই পানি কিন্তু ধীর গতিতে নামছে। অন্যান্য জায়গাতে পানি বেশি নামলেও এই অঞ্চলের পানি কিন্তু ধীর গতিতে নামছে। সুতরাং পানি যেহেতু উজান থেকে, ভারতের উজান থেকে যে পানিগুলো নেমে আসে সেটি সুরমা কুশিয়ারা দিয়ে প্রবাহিত হয়, কিন্তু কোথাও না কোথাও সেটি বাধাপ্রাপ্ত হয়। সুতরাং সেই বাধা অপসারণ করা, নদী খনন করা এবং সরকারের সমন্বিত পরিকল্পনার মাধ্যমে পুরো সিলেট অঞ্চলকে এই বন্যামুক্ত করার দাবি তাদের। ইজাজ, আপনি সাথেই থাকুন। এবার আমরা সুনামগঞ্জের পরিস্থিতি জানবো সহকর্মী জাকির হোসেনের কাছে। জাকির, আমরা সিলেটের বন্যা পরিস্থিতির তথ্য জানছিলাম, সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির খবর কি এই মুহূর্তে, এবং সেখানে বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে কিনা, ত্রাণ সহযোগিতা পর্যাপ্ত কিনা প্রশাসনের পক্ষ থেকে? দেখুন, সুরমা নদীর পানি কমতে শুরু করেছে, খুব দ্রুত গতিতেই কিন্তু সুরমা নদীর পানি কমছে, কিন্তু হাওর এলাকার দিকে কিন্তু পানি একটু ধীর গতিতে নামছে, যার ফলে এখনো মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে, মানুষ আশ্রয় কেন্দ্র এখনো রয়েছে। আমি একটি আশ্রয় কেন্দ্র এখন রয়েছি, সুনামগঞ্জ সরকারি কলেজ আশ্রয় কেন্দ্র, এখানে প্রায় 200-এরও অধিক আশ্রয় নিয়েছে। তো এখানে আমরা সে যেমনটা দেখলাম, আসলে এখানে মানুষ অনেকটাই কষ্টে দিনাতিপাত করছে। তাদের খাদ্য সহায়তার কথা যদি বলি, তারা অনেকেই অভিযোগ করেছেন যে প্রথম 2-1 দিন সামান্য পরিমাণ শুকনো খাবার দিল, এই এখন যে তারা 5 দিন যাবৎ এখানে আছেন তারা কিন্তু ওইভাবে খাবার দাবার তারা পাচ্ছে না। আপনাকে একটা বিষয় বলে রেখে, এখানে যারা আশ্রয় নিয়েছে তারা সবাই খেটে খাওয়া মানুষ, অর্থাৎ নিম্ন আয়ের, মূলত সবাই কিন্তু বেশিরভাগই নিম্ন আয়ের মানুষ, যার ফলে তারা কিন্তু একমাত্র এখন সরকারের সহায়তা ছাড়া আর কোনো পথ নেই তারা, কারণ তারা যেহেতু সড়কেও পানি, বিভিন্ন জায়গায় তাদের পানি, যার ফলে তারা কাজেও যেতে পারছে না, এমনটাই তারা আমাদেরকে বলছেন। তো সার্বিকভাবে আমরা আসলে বলতে পারি এখন যে পানি যদিও কমছে, কিন্তু মানুষের দুর্ভোগটা কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বেশি দৃশ্যমান হয়ে উঠছে। আমরা একটু যদি অন্য দিকে যাই, যেমন কিছুক্ষণ আগে আমাদেরকে জেলা মৎস্য অফিস থেকে আমাদেরকে জানিয়েছেন সুনামগঞ্জের পুরো জেলা এই প্রায় 72 কোটি টাকার মাছ ভেসে গেছে বলে আমাদেরকে জানানো হয়েছে। আর আমি আরেকটা বিষয় আপনাকে বলে রাখি, আমরা সুনামগঞ্জে এই মুহূর্তে কিন্তু কাঁচা ঘরবাড়ি কি পরিমাণ কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে সেটা কিন্তু জেলা প্রশাসনের কাছে এখন পর্যন্ত নিরূপণ করতে পারেনি, কারণ এখনও যেহেতু হাওর এলাকায় এখনও পানি রয়ে গেছে, সেই কারণে এখন পর্যন্ত
নিরূপণ করা সম্ভব হয়নি বলে আমাদেরকে জানিয়েছেন জেলা প্রশাসক। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে সমস্ত বসত ভিটা কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে তাদের পুনর্বাসনের জন্য প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। তো সার্বিকভাবে আমরা এই কথাটাই বলতে পারি যে এখন যদিও পানি কমে গেছে, কিন্তু মানুষের দুর্ভোগটা কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বেশি দেখা দিয়েছে। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি সর্বশেষ। সিলেট এবং সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। সুনামগঞ্জের বিভিন্ন এলাকা থেকে পানি নামতে শুরু করলেও ক্ষতিগ্রস্ত ঘরবাড়িতে ফিরতে পারছেন না অনেকে। এদিকে পর্যাপ্ত সহায়তার অভাবে খাদ্য সংকটের কথা বলছেন দুর্গতরা। মৌলভীবাজারের হাকালুকি হাওরের পানি বেড়ে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এখন পর্যন্ত জেলায় পানিবন্দী 4 লাখের বেশি মানুষ। সুনামগঞ্জের 11 উপজেলার 1300-র বেশি গ্রাম প্লাবিত হয়েছে বন্যায়। এর মধ্যে বিভিন্ন গ্রাম থেকে পানি নামতে শুরু করলেও বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ায় ফিরতে পারছেন না অনেকেই। খাদ্য ও সুপেয় পানির সংকট উঠেছে চরমে। জেলার 706 আশ্রয়কেন্দ্রে এখনও অবস্থান করছেন 22,500-এর বেশি মানুষ। এদিকে শহরের বেশিরভাগ এলাকার পানি কমলেও পুরোপুরি নেমে যায়নি এখনো। 5 দিন ধরে মনে হলো বাড়ি যাওয়ার কোনো কুদরত নাই। বাচ্চা কাচ্চা লইয়া এখন মতো চিরামুড়ি খাইতাছি, কি করবো, কোনো সাহায্য খেয়েই দেয় না। মনু ও ধলই নদীর পানি বিপদসীমার নিচে থাকলেও বাড়ছে কুশিয়ারার পানি। এর জেরে মৌলভীবাজারের হাকালুকি হাওরে পানি বেড়ে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। জেলার শতাধিক আশ্রয়কেন্দ্রে আছেন অন্তত 12,000 মানুষ। কেউ কেউ স্কুলও গেছে, কেউ কেউ ইষ্টি কুটুম বাড়ি উজানে তাকাতে গেছে। ও ধরনের সব মুড়ি চিরা ওগুলা সামান্য দিছিলা, আর কোনো সাহায্য সহযোগিতা নাই। খেয়ে দেখতো গরিব এলাকার উপরে কেউ তো খেয়াল নজর করে না। নেত্রকোনার বন্যা পরিস্থিতির অবনতি না হলেও 6 উপজেলার 120 গ্রামের 30,000 মানুষ এখনো পানিবন্দী। দেখা দিয়েছে খাদ্য সংকট। আয় না থাকায় বিপাকে খেটে খাওয়া মানুষ। দুর্ভোগ বেড়েছে গবাদি পশু নিয়েও। 3 দিন ধরে হানি আইছে, জানা গুরু বছর তো আটকা করতে গেলে উঠতে পারে জানা। রাস্তা ডুবে গেছে, পানি কমর পানি হয়, আমরা বাড়িতে কেমন লাগে, আমরা এই সমস্যার মধ্যে আছি। জেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত ত্রাণ থাকার কথা বলা হলেও এখনও বেশিরভাগ এলাকায় পৌঁছায়নি সহায়তা। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কুড়িগ্রামে নদ-নদীর পানি কমতে শুরু করায় সদর, রাজারহাট, চিলমারি সহ বিভিন্ন পয়েন্টে নদী ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। এছাড়া এখনও পানিবন্দী হয়ে আছেন প্রায় 10,000 মানুষ। বন্যার পানিতে তলিয়ে আছে 2,000 হেক্টর ফসলি জমি। তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টের পানি বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এদিকে রংপুরে পানি কমতে শুরু করায় গদাই নদীতে ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের কারণে গঙ্গাচড়া ও কাউনিয়ার 6 গ্রামের শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। নষ্ট হয়েছে 100 হেক্টর ফসলি জমি। সে ধান চাষিয়ারি ভুল তো তাও তলে গেছে কাটতে পারবো লাগছিল। যাওয়ার মতন তো জায়গায় নাই, এখন করেই যাই করেই না যাই, বাঁধের রাস্তা থাকি, বাঁধের রাস্তা থাকতে দেয় না, কত অসুবিধে। কুড়িগ্রামের উলিপুরে তিস্তায় নৌকাডুবির ঘটনায় আরও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন 5 জন। সকালে 4র্থ দিনের মতো শুরু হয় উদ্ধার অভিযান, শুরু করে ফায়ার সার্ভিস। এ সময় চিলমারি হরিপুর ব্রিজের কাছে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। গত বুধবার সন্ধ্যায় উপজেলার সাদুয়া দামারহাট এলাকায় নৌকাডুবির ঘটনা ঘটে। এ সময় নৌকার 18 যাত্রী সাঁতরে পারে ওঠে। পরে নদীতে তল্লাশি চালিয়ে আয়েশা খাতুন নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজদের মধ্যে 4 জন একই পরিবারের বলে জানিয়েছে নৌকার যাত্রীরা। ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে নগরবাসী। বাস, ট্রেন, লঞ্চে রয়েছে যাত্রীদের ভিড়। সকালে বুড়িমারি এক্সপ্রেস ও রংপুর এক্সপ্রেস সহ উত্তরাঞ্চলগামী কয়েকটা ট্রেন 1 থেকে 2 ঘন্টা দেরিতে কমলাপুর রেল স্টেশনে পৌঁছেছে। অন্যান্য গন্তব্য থেকে ছেড়ে আসা ট্রেন স্বাভাবিক সময়ে স্টেশনে পৌঁছেছে। এদিকে ভোগান্তি কম থাকায় স্বস্তিতে ঢাকায় ফেরার কথা জানিয়েছেন অনেকেই। স্কুল বন্ধ থাকায় অনেকে পরিবার রেখেই ঢাকায় ফিরছেন। এছাড়া ঈদের আগে যারা বাড়িতে যেতে পারেননি তাদের অনেকে ট্রেনে ঢাকা ছাড়ছেন। সদরঘাট লঞ্চ টার্মিনালেও একই অবস্থা। স্বস্তিতেই ঢাকায় ফিরছেন যাত্রীরা, তেমন ভিড়ও নেই। গাবতলী, মহাখালী সহ অন্যান্য বাস টার্মিনালে ভোর থেকে ঢাকায় ফেরা যাত্রীদের কিছুটা ভিড় রয়েছে। বঙ্গবন্ধু সেতুর অপর প্রান্তে কিছুটা গাড়ির জট থাকায় সেতু পার হতে ঘণ্টাখানেক সময় লাগছে।
তবে অন্য সড়কগুলোয় যানজট না থাকায় এবার ভোগান্তির অভিযোগ নেই। এদিকে এখনও রাজধানীর বিভিন্ন এলাকায় মানুষের উপস্থিতি ও সড়কে গাড়ির চাপ কম। রোববার থেকে অফিস খুললে দোকানপাট, শপিং মল, গণপরিবহনে ভিড় বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের। যাতে আমার অনেক জামে ছিলাম, কিন্তু তারপর অতটা জাম ছিল না, কিন্তু আসার সময় এখন আজকে আর কোনো জাম নাই। আমি আসছি ঘোড়াঘাট থেকে, দিনাজপুরের ঘোড়াঘাট। তো গোবিন্দগঞ্জে অলমোস্ট 1.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম যানজটের কারণে। আবার যমুনা সেতুতে প্রায় 2.5 ঘন্টা মতো যানজট ছিল আর কি। নাটোর থেকে উঠছি আমি, ওইখানে রাত 1:11 আসার কথা, সেটা ওইখানে আসছে প্রায় 4:30টার দিকে। গতবার অনেক ভিড় প্লাস হলো ট্রেনে উঠতে অনেক ঝামেলা হয়েছে, তবে এবার আসতে আমাদের ট্রেনে মোটামুটি ফাঁকা ছিল। এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে 11 জন বিশেষজ্ঞ চিকিৎসকের মেডিকেল বোর্ডের পরামর্শে চলছে চিকিৎসা। এতে লন্ডন থেকে ডাক্তার জুবায়েদা রহমান সহ যুক্ত রয়েছেন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়ার চিকিৎসকরা। রাত থেকে এই মেডিকেল বোর্ডের কয়েক দফা বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হন তারা। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাত 3টার দিকে গুলশানের বাসা থেকে বিএনপি প্রধানকে অ্যাম্বুলেন্সে নেওয়া হয় হাসপাতালে। করা হয় বেশ কিছু স্বাস্থ্য পরীক্ষা। সবশেষ 2 মে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। তিনি হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি সহ নানা জটিলতায় ভুগছেন। সেপ্টেম্বর থেকে নতুন কর্মসূচি নিয়ে রাজপথে থাকতে চায় বিএনপি। সে কারণেই ঢাকাসহ 4 মহানগর ও যুবদলের কমিটি সহ নানা ইউনিটের নেতৃত্বে আনা হচ্ছে পরিবর্তন। কেন্দ্রীয় নেতারা বলছেন, সরকার পতন আন্দোলন সফল করতে নতুন কমিটিতে নেওয়া হবে ত্যাগী ও যোগ্যদের। রাজপথে আন্দোলন বা নির্বাচন, সবখানেই একের পর এক হোঁচট খাচ্ছে বিএনপি। সেখান থেকে ঘুরে দাঁড়াতে নানা পদে পরিবর্তন এনেও গড়ে তুলতে পারেনি সফল আন্দোলন। দ্বাদশ সংসদ নির্বাচনের পর তাই আবারও হাত দিয়েছে দল পুনর্গঠনে। সম্প্রতি একই সাথে বিলুপ্ত করা হয় ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, বরিশাল ও চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক কমিটি। যুবদলের কেন্দ্র ছাড়াও বিলুপ্ত হয়েছে ছাত্রদল ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমের কমিটিও। পরিবর্তন আনা হয়েছে ভাইস চেয়ারম্যান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সহ কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পদে। কেন্দ্রীয় নেতারা বলছেন, দলের প্রয়োজনে যে কোনো সময় কমিটি বিলুপ্ত করা অস্বাভাবিক নয়। আজকে কমিটি দিলাম, এখানে আমি 3 বছর রাখতে হবে, নট দ্যাট। যদি কমিটি আশানুরূপ কাজ না করতে পারে, আমি আগেও ভাঙতে পারি, পরেও ভাঙতে পারি। সুতরাং দলের পুনর্গঠন কর্মটা তো চলমান। সেপ্টেম্বরে আন্দোলন শুরুর পর সরকারের মনোভাব বুঝে কর্মসূচির ধরন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানাচ্ছেন বিএনপি নেতারা। সেপ্টেম্বরে আমাদের আন্দোলনের 2টা লক্ষ্য। প্রথম ধাপ হইল আমাদেরকে এই সরকারের পতন ঘটানো। তো আন্দোলনটা হবে পতন ঘটানোর আন্দোলন। 2 নাম্বার হবে যে বাংলাদেশে যতগুলি প্রতিষ্ঠান আছে সেগুলিকে সংস্কারের মাধ্যমে জনগণের কল্যাণে ফেরত আনা। আবার সাংগঠনিক কর্মকাণ্ডকে গতিশীল করার জন্যে যে কোনো জায়গায় যদি নতুন রক্ত সঞ্চালিত হয় বা নতুন করে পানির প্রবাহ বাড়ানো যায়, সেখানে তো নিঃসন্দেহে গতি পায়। সুতরাং সাংগঠনিক এই নিয়ম মাফিক চলমান যে প্রক্রিয়া আছে, সে প্রক্রিয়াটাকে আরও ত্বরান্বিত করে এখানে নেতৃত্বের গুণগত পরিবর্তন আনাটা, এটা আমরা সবাই অনুভব করছি। দল পুনর্গঠনের অংশ হিসেবে শিগগিরই আরও কিছু কমিটি বিলুপ্ত করে নতুন নেতৃত্ব দেওয়ার পরিকল্পনাও রয়েছে বিএনপির। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফেনীতে উপজেলা পরিষদ নির্বাচনে 5 উপজেলায় 18 জন প্রার্থী জামানত হারিয়েছেন, যা জেলা নির্বাচনের ইতিহাসে রেকর্ড। এই ঘটনায় জেলা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। সচেতন মহলের দাবি, নির্বাচন প্রতিযোগিতাপূর্ণ হয়নি, জনগণের সাথে বেশিরভাগ প্রার্থীর সম্পৃক্ততা ছিল না। ফেনীর ছাগলনাইয়াতে প্রথমবারের মতো উপজেলা চেয়ারম্যান হয়েছেন মিজানুর রহমান মজুমদার। ৪৯,৯২১ ভোট পেয়ে জয় পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শহীদুল্লাহ মজুমদার পেয়েছেন ১,৩৪৯ ভোট, হারিয়েছেন তার জামানত। যারা প্রতিদ্বন্দ্বী ছিল, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভিতরে একজন তো ঢাকায় থাকতেন, এলাকার সাথে যোগাযোগ ছিল না দীর্ঘদিন, হঠাৎ করে আসার কারণে হয়তো উনি ভোট পায়নি। আরেকজন যিনি আসেনও, উনি কেন পান না আমি জানি না, হয়তো ওই এখানে
ওনার যোগাযোগ বা কমিউনিকেশন বা আদার্স মানুষের কাছে যাওয়াটা দুর্বল ছিল। ফেনীর ৫ উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জামানত হারিয়েছেন ৩০ প্রার্থীর ১৮ জন। এত কম ভোট পাওয়াকে মানতে পারছেন না পরাজিত প্রার্থীরা। একটা কেন্দ্রে আমার নিজের ৬৫ জন আমার পারিবারিক লোক গিয়ে ভোট দিচ্ছে, সেখানে আমাকে ভোট দিল কত? ১৫টা। তাহলে বাকি সব অবস্থা থেকে আমার দলীয় লোক ছিল, কম বেশ হতে পারে, কিন্তু জামানত বাজেয়াপ্ত হওয়ার মতন পরিস্থিতি আমার ছিল না। সচেতন মহলের দাবি, মানুষের নির্বাচনের আগ্রহ কম ছিল। এছাড়া বেশিরভাগ প্রার্থী অপরিচিত মুখ ও ভোট প্রতিযোগিতাপূর্ণ হয়নি। ভোটের যে পরিবেশ, সে পরিবেশ ভোটারদের মনমতো হয় না, বিধায় ভোটাররা যাচ্ছে না, এবং ইলেকশন কমিশন এটার জন্য আন্তরিকভাবে কোনো কাজ করেছে এটা মানুষের চোখে পড়ে না। এই জন্য মানুষ ওই ইলেকশন কেন্দ্রিক কোনো চিন্তা চেতনা উৎসাহ নাই। জেলার ৫টি উপজেলায় ভোট দিয়েছেন ৫,২৪,৩৮০ জন ভোটার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গেল বছর দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআই কমেছে প্রায় ১৪%। ফলে টানা ৩ বছর বৃদ্ধির পর কমল এফডিআই। গত বছর বাংলাদেশে $৩০০ কোটি বা ৩৩,০০০ কোটি টাকার বিদেশি বিনিয়োগ এসেছে, বলছে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আংস্টাডের বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন। নতুন বিনিয়োগের পাশাপাশি এফডিআই স্টক বা মোট বিনিয়োগের স্থিতিও কমেছে ২০২৩ সালে। গত বছর বিনিয়োগের স্থিতি কমে $২০৫৪ কোটি নেমেছে, যা ২০২২ সালে ছিল $২০৭৫ কোটি। আংস্টারের প্রতিবেদন বলছে, গত ৬ বছরের মধ্যে ২০১৮ সালে দেশে সর্বোচ্চ $৩৬১ কোটি বিদেশি বিনিয়োগ এসেছিল। করোনাকালে ২০২০ সালে এফডিআই নামে $২৫৮ কোটি। বাংলাদেশে বিদেশিদের বিনিয়োগ যেমন কমেছে, তেমনি দেশি উদ্যোক্তাদেরও বিদেশে বিনিয়োগ কমেছে গত বছর। সড়ক দুর্ঘটনায় ৩ জেলায় ৭ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। পুলিশও প্রত্যক্ষদর্শী জানায়, সকালে গোপালগঞ্জের মুকসুদপুরে বাস চাপায় ভ্যান চালক রিপন শেখ গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে শুক্রবার রাতে গোপালগঞ্জ সদর বাস, ট্রাক ও ইজি বাইকের ত্রিমুখী সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ জন। এছাড়া কাশিয়ানীতে বাস চাপায় মারা গেছেন এক নারী। বাগেরহাটে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবা ছেলে নিহত হন। এ সময় আহত হয়েছেন আরও ১ জন। সকালে বাগেরহাট খুলনা মহাসড়কের ফকিরহাট উপজেলার ধরের ব্রিজে এই দুর্ঘটনা ঘটে। এদিকে মুন্সিগঞ্জের সিরাজদি খানে বাস ও সিএনজি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪ জন। কোরবানির পরে পশুর চামড়ার অন্যতম ২ বড় বাজার যশোরের রাজারহাট ও নাটোরের চক বৈদ্যনাথে চলছে জমজমাট কেনাবেচা। বিভিন্ন জেলা থেকে লবণজাত চামড়া নিয়ে আসছেন বিক্রেতারা। তবে এবার আশানুরূপ দাম না পেয়ে তাদের অনেকেই হতাশ। শনিবার ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অন্তত ১৫ জেলা থেকে বিক্রেতা আসেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় চামড়ার হাট যশোরের রাজারহাটে। টানা কয়েক বছরের মন্দা কাটিয়ে এ মৌসুমে কিছুটা লাভের আশা ছিল তাদের, তবে এবারও মেলেনি আশানুরূপ দাম। বিক্রেতারা জানান, হাটে লবণযুক্ত বড় গরুর চামড়া বিক্রি হয়েছে সর্বোচ্চ ১,০০০ টাকায়, আর ছোট ও মাঝারি গরুর চামড়া ৩০০ থেকে ৬০০ টাকায়। ছাগলের চামড়ার কোনো চাহিদাই নেই বাজারে। লবণ দিয়ে, কিষেন বাধা দিয়ে, এমনি ভ্যান খরচা যে খরচা, সেই হিসেবে বাজারে এসে আমরা কোনো লাভবান হতে পারিনি। দাম হচ্ছে ৯০০, ৯৫০০, যা বেশি ১৪-১৫০০। এখন প্রতি চামড়া পেতে ৫০০ টাকা করে লস হচ্ছে। লোকসান এড়াতে বিদেশে সরাসরি কাঁচা চামড়া রপ্তানির কথা বললেন ব্যবসায়ী নেতারা। চামড়ার যে খাত, এই শিল্প যদি আসলে বিপ্লব ঘটাতে হয়, তাহলে এখানে ওয়েট বলু চামড়া রপ্তানি করা ছাড়া আসলে বিকল্প কোনো আমি কিছু পাইনি। উত্তরাঞ্চলে পশুর চামড়ার বৃহত্তম মোকাম নাটোরের চক বৈদ্যনাথেও জমে উঠেছে বেচাকেনা। শুক্রবার থেকেই বিভিন্ন জেলার ব্যবসায়ীরা লবণ দেওয়া চামড়া নিয়ে আসছেন বাজারে, তবে ন্যায্য দাম না পাওয়ার অভিযোগ তাদেরও। গরুর চামড়ার তো কোনো পার্টিই নাই, এখন সামনের সপ্তাহের আশা আছে, এখন সামনের সপ্তাহে কি হবে সেটা জানি না। চামড়া বেচতে পারছেন, এখন ঘুরে আবার ১০৫০ থেকে ১১০০ টাকা বলে। আড়তদারদের দাবি, চামড়ার মান দেখে দেওয়া হচ্ছে দাম। আগামী সপ্তাহের মধ্যে ঢাকার ট্যানারিগুলো চামড়া সংগ্রহ করবে আশা তাদের। সারা সপ্তাহ চামড়া আসবে। আমরা আশা করছি যে সামনে হাটে ট্যানারির যে মালিকগুলো আছে, কোম্পানি আমরা যাদেরকে বলি, তারা সামনে হাটে নাটোরে আসবে, তখন জাঁকজমকপূর্ণ বেচাকেনা হবে। দেশের দ্বিতীয় বৃহত্তম নাটোরের চক বৈদ্যনাথ চামড়ার আড়তে প্রায় ৪৫টি জেলা থেকে লবণজাত চামড়া আসে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
সুন্দরবনের মধু আহরণে বাংলাদেশ এগিয়ে থাকলেও এর ভৌগোলিক নির্দেশক সনদ জিআই পেয়েছে ভারত। এতে ক্ষুব্ধ সুন্দরবনের মধু সংগ্রহ ও বিপণন কাজে নিয়োজিতরা। এজন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের অবহেলাকে দুষছেন তারা। যদিও বন বিভাগ বলছে সুন্দরবনের খলিশা ফুলের মধুর জিআই সনদের জন্য আবেদন করবে তারা। 10,000 বর্গ কিলোমিটারের ম্যানগ্রোভ বন সুন্দরবন। বাংলাদেশ অংশে পড়েছে 6,517 বর্গ কিলোমিটার, বাকিটা ভারতে। শুধু আয়তনে নয়, বন থেকে মধু সংগ্রহেও এগিয়ে বাংলাদেশ। গত বছর 400 টন মধু আহরণ হয়েছে। একই সময়ে ভারতে আহরণ হয়েছে 157 টন। সব দিকে এগিয়ে থাকলেও পশ্চিমবঙ্গের বন উন্নয়ন কর্পোরেশনের আবেদনে জিআই পণ্য হিসেবে সুন্দরবনের মধুর জিআই সনদ পেয়েছে ভারত। আমরা গত বছরও প্রায় 4 লক্ষ কেজি মধু আমরা আহরণ করেছিলাম সুন্দরবন থেকে, প্রায় 4 লক্ষ কেজি। সুতরাং আমরা মনে করি যে প্রতিবেশী রাষ্ট্র যেটা আমাদের নিয়ে গেছে যে জিআইটা, এটা আমাদেরই প্রাপ্য। আমাদের না পাওয়ার কারণটা হচ্ছে এটাই যে আমাদের উপরে যে সংশ্লিষ্ট যারা মহল যারা এটা নিয়ে কাজ করেন বা যারা সরকার সংশ্লিষ্ট আছেন, আমি মনে করি এটা তাদের কিছু গাফলতি আছে। মধু নিয়ে গবেষণা করা ব্যক্তিরা জানান, 1 বছর আগে বন বিভাগ, শিল্প মন্ত্রণালয় আর বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জিআই সনদের চেষ্টা করেছিলেন, তবে নানা কারণে তা ভেস্তে যায়। বাংলাদেশের মধ্যে সুন্দরবনের বেশি অংশ পড়েছে এবং বাংলাদেশের পলিহ্যালাইন জোন যেখানে, সেই অংশে সুন্দরবনের মধুটা বেশি সংগৃহীত হয়। আমরা সবাই মিলে যদি সম্মিলিতভাবে আবার চেষ্টা করি, আমি আশা করছি আমরা এটা একটা ভালো ফলাফল পাবো। বন বিভাগ বলছে, খলিশা, গড়ান, কেওড়া, বাইন ও গেওয়া নামে 5 ধরনের মধু পাওয়া যায় সুন্দরবনে। এর মধ্যে খলিশা মধু শুধুমাত্র বাংলাদেশে পাওয়া যায়। শিগগিরই এই মধুর স্বীকৃতি পেতে আবেদন করা হবে। খুলশির মধুটা কিন্তু মানে পশ্চিমবঙ্গ বা ইন্ডিয়ার কোনো পার্টে এটা নাই। এই খুলশির মধুটাই আমাদের ইউনিক। আমরা চাচ্ছি যে খুলশির মধুটাকে নিয়ে মানে আগানো। সুন্দরবনের মধুর জিআই সনদ পেতে সরকারের যথাযথ পদক্ষেপ চান এই খাতে জড়িতরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে অভিযুক্ত জিহাদ হাওলাদারকে আবারও 14 দিনের জন্য জেল হেফাজতে পাঠিয়েছে আদালত। শুক্রবার পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বারাসাত জেলা ও দায়রা আদালত এই নির্দেশ দেয়। তবে এদিন আদালতে সশরীরে হাজিরা দেননি অভিযুক্ত জিহাদ। দমদমের কেন্দ্রীয় কারাগার থেকে ভিডিও কনফারেন্সে আসামির বক্তব্য শুনে পরবর্তী হাজিরার দিন ধার্য করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শুভঙ্কর বিশ্বাস। 5 জুলাই আবারও তাকে আদালতে তোলা হবে। 23 মে জিহাদকে পশ্চিমবঙ্গের বনগাঁ থেকে গ্রেপ্তার করে সিআইডি। এরপর 2 দফায় 14 দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেয় আদালত। রিমান্ড শেষে 7 জুন তাকে আদালতে তোলা হলে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। সেই মেয়াদ শেষে শুক্রবার আবারও দ্বিতীয় দফায় 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। আর এই ছিল আজকের বিরতিহীন সংবাদ দুপুরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।